তিনি শুধু একজন নোবেল বিজয়ী নন, তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নাম। দারিদ্র্য বিরোধী যুদ্ধ থেকে শুরু করে রাজনীতির অঙ্গনে প্রবেশ, ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন যেন এক বিস্ময়কর উপন্যাস। আজ আমরা জানব তার শৈশব, শিক্ষাজীবন, গ্রামীণ ব্যাংক নোবেলজয়ী, বিতর্ক, মামলাবাজি, রাজনীতিতে প্রত্যাবর্তন সহ সব কিছু। চলুন তাহলে শুরু করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন 1940 সালের 28শে জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তার পিতা হাজী দুলামে একজন সফল স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। ব্যবসার সুবাদে পরিবারটি আর্থিকভাবে সচ্ছল ছিল। মা সুফিয়া খাতুন ছিলেন একজন ধর্মপরায়ণ গৃহিণী। তাদের 14 সন্তানের মধ্যে মোহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। তিনি প্রথমে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। পরে চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করেন। 1965 সালে ফুলব্রাইট স্কলারশিপ পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। তার গবেষণার মূল বিষয় ছিল কিনসিয়ান থিওরি ও উন্নয়নশীল দেশের দারিদ্র্য বাস্তবতা। পিএইচডি শেষ করে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন। তবে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সবকিছু ছেড়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে প্রচারণা চালান। বাংলাদেশ ইনফরমেশন সেন্টার স্থাপন করে বিশ্বের বিভিন্ন প্রান্তে যান। স্বাধীনতার পর 1972 সালে দেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রধান হিসেবে যোগ দেন। এ সময় তিনি বুঝতে পারেন পাঠ্যবইয়ের অর্থনীতি বাস্তব জীবনে প্রযোজ্য নয়। 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষ তার মানসিকতার বড় পরিবর্তন আনে। তিনি নিয়মিত গ্রামে যেতেন এবং দরিদ্রদের সঙ্গে সময় কাটাতেন। একদিন তিনি চট্টগ্রামের জুবরা গ্রামে গিয়ে আবিষ্কার করেন, মাত্র কয়েক টাকার অভাবে নারীরা শোষণের শিকার হচ্ছে। তাদের কেউ একজন 5 টাকা, কেউ 10 টাকা ধার নিয়েছে সুদের নামে অমানবিক শর্তে। তিনি তখন নিজ পকেট থেকে 856 টাকা দিয়ে 42 জন নারীকে ঋণ দেন, কোনো জামানত ছাড়াই। এ ঘটনায় তাকে নতুন একটি ধারণা দেয়, যার নাম মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ। তিনি এরপর নিয়মিতভাবে দরিদ্রদের জামানতবিহীন ঋণ দিতে থাকেন। ব্যাংকগুলো শুরুতে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে তিনি হাল ছাড়েননি। 1983 সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। এর মূল লক্ষ্য ছিল দরিদ্রদের অর্থনৈতিকভাবে সক্ষম করা, নারীদের ক্ষমতায়ন এবং সামাজিক পরিবর্তন। 2006 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতার সংখ্যা দাঁড়ায় 70 লাখেরও বেশি, যার 97% ছিল নারী। ধীরে ধীরে গ্রামীণ ব্যাংক বিশ্বের বহু দেশে অনুকরণীয় মডেল হয়ে ওঠে। ডক্টর ইউনূসের কাজ বিশ্বের নজর কাড়ে। ফলাফল 2006 সালে তিনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি বলেন, আমরা দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে চাই। দারিদ্র্য কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি একটি সামাজিক ব্যর্থতা। তিনি আরও বলেন, ব্যাংক শুধু ধনীদের জন্য নয়, গরিবদের জন্যও হতে হবে। এছাড়াও তিনি গ্রামীণ ডুনেন, গ্রামীণ শক্তি, গ্রামীণ টেলিকম সহ বহু সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করেন। গ্রামীণ ফোন প্রতিষ্ঠায় তার অবদান ছিল বিশাল। এটি আজ দেশের বৃহত্তর বেসরকারি মোবাইল অপারেটর। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ নেন। তবে সেটি রাজনৈতিক দলগুলোর সমর্থন পায়নি। বিশেষ করে আওয়ামী লীগ নেতারা এটিকে চালাকির চেষ্টা বলে আখ্যায়িত করেন। এরপর থেকে মোহাম্মদ ইউনূসের উপর রাজনৈতিক চাপ বাড়তে থাকে। 2011 সালে বাংলাদেশ ব্যাংকের একটি নীতিগত সিদ্ধান্তে তাকে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে অপসারণ করা হয়। আদালতে গেলেও উচ্চ আদালত তার আবেদন খারিজ করে দেয়। এরপর থেকে সরকার ধীরে ধীরে গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করে। 2011 সালের পর থেকে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়, যেমন কর ফাঁকি, শ্রম আইন লঙ্ঘন, তথ্য গোপন, দুর্নীতির অভিযোগ। 2023 সালের হিসেব অনুযায়ী তার বিরুদ্ধে সক্রিয় মামলার সংখ্যা ছিল 170+। এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ হয়। বারাক ওবামা, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, বান কি মুন, মালালা ইউসুফজাই সহ বহু ব্যক্তিত্ব তার পক্ষে বিবৃতি দেন। এমনকি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান তাকে গ্লোবাল হিরো হিসেবে উল্লেখ করেছিলেন। 2024 সালের জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে। দেশের আপাময় জনতা আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যার নেতৃত্ব দেয় সকল ছাত্র সমাজ। 5 আগস্ট তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়।
তারপর রাষ্ট্রপতির আহ্বানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস হন প্রধান উপদেষ্টা। তার উপর দায়িত্ব পড়ে দেশের সব সেক্টরের সংস্কার করে নিরপেক্ষ একটি নির্বাচনের আয়োজন করার। এরপর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস আবার জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও তরুণরা তার নেতৃত্বে ভরসা পায়। বিশেষ করে শিক্ষিত তরুণ প্রজন্ম ইউনিটি ফর ইউনূস নামে একটি প্রচারণা শুরু করে। টাইম ম্যাগাজিন 2025 সালে তাকে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়। 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও সারা পৃথিবীর 68টিরও বেশি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন কেবল নোবেলজয়ীর গল্প নয়, এটি একজন চিন্তাবিদ, সমাজপ্রেমিক এবং নেতৃত্বের প্রতীক হিসাবে বিকশিত হওয়ার গল্প। তিনি বারবার প্রমাণ করেছেন একজন ব্যক্তি ইচ্ছা করলেই পৃথিবী বদলে দিতে পারেন। তার ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে সেটি সময়ই বলে দিবে, কিন্তু ইতিহাস তাকে ইতিমধ্যেই অমর করে রেখেছে।